সকালে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। মনটা ছিল চনমনে, যেন আজকের দিনটা একটু আলাদা হবে। উঠে স্নান সেরে আমার সবচেয়ে প্রিয় নীল রঙের শাড়িটা পরে নিলাম। সেটা আমার গায়ের রঙে ভালো মানা। চুলটা বাঁধলাম না, খোলা রেখেই ছাদে উঠলাম কাপড় মেলতে। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে যাও। আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আমার নাম অদিতি। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এবং আমরা শহরে একসাথে থাকি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন, তবে আমরা প্রায় সময় পেলে তাদের দেখতে যাই। সবকিছু কাজকর্মে ঠিকঠাকই মনে হয়। স্বামীর চাকরি ভালো, আয়ও মোটামুটি ভালোই, আর আমার চাহিদাগুলো বেশিরভাগ সময় পূরণ হয়। কিন্তু তারপরও মনের এক গোপন কোণে একটা শূন্যতা রয়ে গেছে, একটা কথা যা আমি কারো সঙ্গে খোলাখুলি বলতে পারি না। সত্যি বলতে, বিয়ের শুরু থেকেই আমি ওনার প্রতি তেমন টান অনুভব করিনি। উনি গম্ভীর স্বভাবের, একটু রুক্ষ। আর ওনার সঙ্গে আমার মানসিক মিল খুব কম। তবে আমি সবকিছু মেনে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছি, কারণ এটাকেই আমি আমার দায়িত্ব মনে করি। আমি শ্যামলা। আর আমার স্বামী দেখতে একদম সাধারণ। অথচ আমি ছোটবেলা থেকেই নিজেকে সুন্দরী বলে ভাবতাম। কলেজে পড়ার সময় সবাই আমার সৌন্দর্যের প্রশংসা করত। লম্বা গড়ন, উজ্জ্বল গায়ের রং, বড় বড় চোখ, আমার মনে হতো আমার জীবনসঙ্গীও এমন হবে যার উপর আমি গর্ব করতে পারব। কিন্তু জীবনের গল্প তো সবসময় নিজের মতো চলে না। মা-বাবা যখন একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন, তখন আমার সামনে তেমন কোনো বিকল্প ছিল না। বললেন, ছেলেটার স্থায়ী চাকরি আছে, জীবন নিশ্চিন্তে কাটবে। আমি মেয়ের দায়িত্ব বুঝে চুপচাপ রাজি হয়ে গেলাম। যদিও মনের ভিতর অনেক কথা জমেছিল, কিছুই বলিনি। কারণ আমি জানতাম আমার একটু না হয়তো অনেক কিছু ভেঙে ফেলতে পারে। বিয়ের পর থেকেই চেষ্টা করেছি ওনাকে বোঝার, মেনে নেওয়ার। কিন্তু মনের কোথাও যেন কিছু অপূর্ণ থেকে গেছে। যখনই ওনার দিকে তাকাই, একটা চুপচাপ কষ্ট ভেতর থেকে উঠে আসে। এ তো সেই নয় যার স্বপ্ন আমি দেখতাম। যদিও জানি ওর প্রতি এমন ভাবা অন্যায়, ও কখনো আমায় কষ্ট দেয়নি, বরং প্রতিদিনই চেষ্টা করে আমাকে খুশি রাখার। কিন্তু হৃদয় তো যুক্তি মানে না, ও চলে নিজের নিয়মে। তারপর একদিন সকালে ঘটনা ঘটল। আমি রান্নাঘরে ব্যস্ত। স্বামী ছুটিতে ছিলেন, ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। চা বসানো ছিল, পাশে আলুর তরকারি তৈরি হচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজল। তাড়াতাড়ি হাত ধুয়ে দরজা খুলতে গেলাম। আর দরজা খুলতেই আমি একটু থমকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে এক তরুণ, লম্বা গড়ন, মাঝারি রং, চোখে এক অদ্ভুত সরলতা আর মুখে এক মায়াবী হাসি। মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমি কিছু বলিনি, সেও চুপচাপ দাঁড়িয়েছিল। যেন শব্দের প্রয়োজন নেই, চোখেই সব কথা বলা হয়ে গেছে। নিজেকে এক ঝটকায় সামলে নিয়ে বললাম, জি বলুন, আপনি কে? সে হালকা হাসি মুখে বলল, এটা কি রবি মামার বাসা? আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিক এসেছেন। উনি আমার স্বামী গো। এই কথা শুনেই সে মাথা নিচু করে আমার পায়ে হাত দিল। আশীর্বাদ দিন মামি। আমি একটু অবাক হয়ে হেসে বললাম, সুখী হও। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি তার আচরণে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, মাফ করবেন, আমি চিনতে পারছি না আপনাকে। সে বলল, আমি ঈশান, বিয়ের সময় আসতে পারিনি, তাই আজ প্রথম দেখা। আমি বললাম, আসুন ভিতরে। সে আমার পেছনে পেছনে ঘরে ঢুকল। আমি ওকে বসতে বললাম। তারপর রবিকে ডাকতে গেলাম। রবিকে বললাম, তোমার ভাগনা ঈশান এসেছে কি? সে সঙ্গে সঙ্গে উঠে বলল, হ্যাঁ, ও বলেছিল আজ আসবে। রবি বাইরে এসে ওকে জড়িয়ে ধরল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে তোমার মামি অদিতি। আমার দিকে তাকিয়ে আরও বলল, ঈশান এখানে একটা কম্পিউটার কোর্স করতে এসেছে, কিছুদিন আমাদের সাথেই থাকবে। এই কথা শুনেই আমার বুকের ভেতরে হালকা কাঁপুনি শুরু হয়ে গেল। চোখ আপনা আপনি ঈশানের দিকে চলে গেল। মনে হলো সেও আমার চোখের সেই হালকা ঝিলিক টের পেয়েছে। ঈশানের আগমনে ঘরের পরিবেশে যেন নতুন একটা স্রোত বইতে শুরু করল। যেন থমকে থাকা জলে কেউ পাথর ছুঁড়েছে, আর তার ঢেউগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রবি ওর ব্যাগ নিয়ে গেস্ট রুমে রেখে দিল। আমিও চুপচাপ ওর পেছনে গেলাম। ঘরটা একটু অগোছালো ছিল, আমি তাড়াতাড়ি ওর বিছানাটা গুছিয়ে দিলাম। চাদর পাল্টালাম, বালিশ ঠিক করলাম, আলমারি মুছে দিলাম যাতে ওর জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে। সবকিছু নিঃশব্দে করছিলাম, কিন্তু আমার ভিতরে অন্য কিছু চলছিল। ঠিক তখনই রবি বলল, অদিতি, ঈশান একটু লাজুক স্বভাবের। ও হয়তো নিজে থেকে কিছু চাইবে না। তোমাকেই খেয়াল রাখতে হবে ওর।
আমি তো সারাদিন অফিসে থাকি, তাই ওকে দেখাশোনার দায়িত্ব তোমার। আমি হালকা হাসি দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, ঈশান এখন থেকে আমার দায়িত্ব। ওর সবকিছুর যত্ন আমি নেব। এই কথাটা বলার সময় বুকের মধ্যে যেন কিছুটা কেঁপে উঠল। একটা অনুভব যেটা একদম পরিষ্কার নয়, কিন্তু একেবারে অগ্রাহ্য করা যায় না। কারও যত্ন নেওয়া আমার কাছে নতুন কিছু নয়, তবে এবার সেই অনুভবটা যেন একটু আলাদা ছিল। ঈশান তখন ঘরে এসে দাঁড়াল। আমি ওকে এক গ্লাস জল এনে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কিছু খাবে? এতটা পথ পেরিয়ে এসেছ, নিশ্চয়ই ক্লান্ত লাগছে। সে হালকা হেসে বলল, হ্যাঁ মামি, একটু তো লাগছেই। তবে আপনি এত কিছু করছেন কেন? আমি নিজেই সামলে নেব। আমি হেসে বললাম, এই বাড়িতে যতদিন থাকবে কোনো কাজ করতে হবে না। শুধু পড়াশোনায় মন দাও, বাকি সব আমার দায়িত্ব। সে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর চোখ তুলে আমার চোখের দিকে তাকাল। সেই চোখে যেন একটা অজানা অনুভব লুকানো ছিল। হয়তো কৃতজ্ঞতা, অথবা হয়তো অন্য কিছু, যেটা ধীরে ধীরে দুজনের মাঝখানে জন্ম নিচ্ছিল। না বলে না বোঝাতে গিয়েও সেই রাতে ঘুম কিছুতেই আসছিল না। আমি বিছানায় পড়েছিলাম, কিন্তু মন যেন অনেক দূরে ঘুরে বেড়াচ্ছিল। কখনো চোখের সামনে ঈশানের মুখ ভেসে উঠছিল, কখনো তার নিষ্পাপ হাসি। ভাবতে থাকলাম, এ কি আমার সঙ্গে কিছু নতুন ঘটছে? কেন মন এমন অস্থির হয়ে উঠেছে? সারারাত ধরে এপাশোপাশ করতেই রইলাম। ভিতরে কোথাও যেন একটা খালি জায়গা, একরাশ ভাবনার কুয়াশা, আবার তার মাঝেই অল্প একটু আনন্দের অনুভব। ঈশান আসার পর থেকে যেন চারপাশে, এমনকি আমার ভিতরেও কিছু বদলে যেতে শুরু করেছে। সকালে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। মনটা ছিল চনমনে, যেন আজকের দিনটা একটু আলাদা হবে। উঠে স্নান সেরে আমার সবচেয়ে প্রিয় নীল রঙের শাড়িটা পরে নিলাম। সেটা আমার গায়ের রঙে ভালো মানা। চুলটা বাঁধলাম না, খোলা রেখেই ছাদে উঠলাম কাপড় মেলতে। গিয়ে দেখি ছাদের এক কোণে ঈশান ইতিমধ্যে মাদুর বিছিয়ে যোগাসন করছে। পরনে ছিল স্লিম ফিট ড্রেস, যেটা ওর গঠনকে আরও পরিষ্কারভাবে তুলে ধরছিল। প্রতিটা মুভমেন্টে এক ধরনের আত্মবিশ্বাস আর শান্ত সৌন্দর্য, যেটা আমার চোখ আটকে রাখল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, হয়তো একটু বেশিক্ষণ। হঠাৎ ওর চোখ পড়ল আমার দিকে। আমরা এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখলাম। ও হেসে ফেলল, একটা অদ্ভুত স্বচ্ছ আপন হাসি। আমি হালকা গলায় বললাম, সুপ্রভাত। ও হাসি মুখে জবাব দিল, সুপ্রভাত মামিঙ্গু। আমি কাপড় মেলাতে শুরু করলাম, কিন্তু মন সেদিকে ছিল না। বারবার চোখ চলে যাচ্ছিল ওর দিকেই, এবং আমি নিশ্চিত ছিলাম ও বুঝে গেছে আমি ওকে দেখছি। কিন্তু ও কিছু বলল না, বরং যোগাসনে মন দিয়েই রইল, গম্ভীর কিন্তু বোঝদার ভঙ্গিতে। সব কাপড় মেলে দিয়ে আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে একটু সংকোচ নিয়ে বললাম, ঈশান, আমাকে কি তুমি যোগা শেখাতে পারবে? ওর চোখে এক ঝিলিক আলো জ্বলে উঠল। বলল, কেন নয় মামি? যোগাসন তো এমন কিছু যা মন ও শরীর দুটোই শান্ত করে। সবার এটা করা উচিত। এটা আমাদের শরীর ও মন দুটোর জন্যই খুব দরকারি। তার সাথে আমার তখন একটু কথা হচ্ছিল। সে শান্ত গলায় ব্যাখ্যা করছিল ধ্যান আর যোগাভ্যাসের উপকারিতা। আর আমি মন দিয়ে শুনছিলাম। ওর কথাগুলোর মধ্যে যেন আমি নিজেকেই খুঁজে পাচ্ছিলাম, আর অজান্তেই মনে হচ্ছিল আমি ওর আরও একটু কাছাকাছি চলে যাচ্ছি। কিছুক্ষণ পর ওর ধ্যান শেষ হল। ও ধীরে ধীরে ম্যাট গুটিয়ে রেখে একটা শান্ত হাসি দিয়ে নিচে নামতে লাগল। আমি চুপচাপ ওর পেছন পেছন হাঁটতে থাকলাম। ও নিজের ঘরের দিকে গেল, আমি রান্নাঘরের দিকে। রান্নাঘরে পৌঁছে একটা চিন্তা ঘুরছিল মাথা, আজ ওকে কিছু স্পেশাল খাওয়াই, এমন কিছু যেটা ওর খুব প্রিয়। ওর চোখের যে সারল্য আর মৃদুতা, সেটা দেখে মনে হচ্ছিল ওর ছোট ছোট চাহিদাগুলো বলে না হলেও আমি যেন নিজে থেকেই পূরণ করি। আমি ধীরে ধীরে ওর ঘরের সামনে গেলাম। দরজাটা খানিকটা খোলা ছিল, দেখলাম ও হয়তো স্নানের প্রস্তুতি নিচ্ছে। জামাটা খোলার পর ও টাওয়েল বের করছিল, তখনই আমার উপস্থিতি টের পেয়ে চমকে উঠল। আমাকে দেখে একটু অপ্রস্তুত হল, চুলে হাত চালিয়ে আমার দিকে তাকালো, মুখে হালকা লাজুক হাসি। আমি হেসে বললাম, এত লজ্জা পাস কেন? আমি তো শুধু এটা জিজ্ঞেস করতে এসেছিলাম তোর সবচেয়ে পছন্দের খাবার কি। ভাবলাম আজ সেটা রান্না করব সবার জন্য। সে মাথা নিচু করে একটু হাসল, যেন কিছু বলতে চায় কিন্তু লজ্জা পাচ্ছে। তারপর আস্তে করে বলল, আপনি যা রান্না করবেন আমি খেয়ে নেব। তার বলার ভঙ্গিমা এতটাই কোমল ছিল, মনে হচ্ছিল ছোট কোনো বাচ্চা কথা বলছে। তারপর সে টাওয়েল হাতে বাথরুমের দিকে চলে গেল। আর আমি একটু হতাশ মন নিয়ে ঘুরে দাঁড়ালাম। আশা করেছিলাম সে হয়তো একটু খোলামেলা কিছু বলবে, কিন্তু হয়তো ও এমনি অন্তর্মুখী, নিজের ভেতরটায় থাকা একজন। ঘর থেকে বের হতেই দেখি রবি দাঁড়িয়ে। হয়তো আমার মুখ দেখে বুঝে ফেলেছিল আমি খানিকটা হতাশ।
হেসে বলল, আমি তো বলেছিলাম ও খুব লাজুক, সহজে কিছু বলবে না। চিন্তা করো না, আমি জানি ওর প্রিয় খাবার কি, পুরি আর ক্ষীর। ওর সবচেয়ে প্রিয় ঘু। ওর কথা শুনেই আমার মুখেও হাসি ফুটল। মনে মনে ভাবলাম, তাহলে আজ পুরি আর ক্ষীরই হবে। রান্নাঘরে গিয়ে মন দিয়ে রান্না করলাম। পুরির সাথে গরম গরম ক্ষীরে কাজু বাদাম পেস্তা মিশিয়ে দিলাম। সাথে হালকা করে মাখনাও ভেজে নিলাম। সব রেডি হলে টেবিলে সাজিয়ে ডেকে বললাম, খাবার রেডি, সবাই চলে এসো। কিছুক্ষণের মধ্যেই দুজনেই এসে টেবিলে বসল। ঈশানের চোখ পড়ল খাবারের দিকে, মুখে এক চিলতে শান্ত হাসি। একটা নরম অনুভূতির ঢেউ যেন চারপাশে ছড়িয়ে পড়ল। হঠাৎ সে আমার দিকে একবার তাকাল আর আমি ঠিক তখনই তাকিয়েছিলাম ওর দিকে। আমাদের চোখে চোখ পড়ল, যেন কিছু বলতে চাইল কিন্তু মুহূর্তেই চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে খেতে শুরু করল। আমি পাশেই দাঁড়ানো ছিলাম, মৃদু গলায় জিজ্ঞেস করলাম, খাবার কেমন হয়েছে? সে একটু মুখ তুলে হালকা হাসল, বলল, ভালোই তো। আপনি যেটাই বানান সেটা খারাপ হতে পারে। এরপর আবার চুপচাপ খেতে লাগল। কথায় বেশি কিছু না বললেও ওর চোখে যে আলো ছিল তা অনেক কথার থেকেও বেশি প্রকাশ করেছিল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। খাওয়া শেষ করে রবি আর ঈশান দুজনেই নিজেদের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর প্রস্তুত হয়ে বাইরে এল। রবি তার অফিসের সাধারণ ফরমাল পোশাকে, আর ঈশান পরেছে হালকা রঙের জিন্স আর নীল শার্ট। সহজ, কিন্তু তার গায়ে একদম মানিয়ে গেছে। আমি জানতাম রবি অফিসে যাবে, কিন্তু ঈশান কোথায় যাচ্ছে সেটা ভাবিয়ে তুলল। তাই সোজাসুজি জিজ্ঞেস করলাম, ঈশান, কোথায় যাচ্ছ? সে একটু থেমে বলল, আসলে যেখান থেকে কোর্স করছি সেখানে একটু ঘুরে আসছি। যদি জায়গাটা ভালো লাগে তাহলে আশেপাশে কোথাও একটা থাকার জায়গাও দেখে নেব কি। তার এই কথা শুনে যেন মনে এক চোট হালকা কষ্টের ঢেউ বয়ে গেল। খুব ইচ্ছে করছিল বলি, এখানেই থাকো, কাছেই থাকো। কিন্তু মুখে একটা জোর করা হাসি এনে বললাম, ঠিক আছে, দেখে এসো। সাবধানে থেকো। দুজনেই বেরিয়ে গেল। সারাদিন ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। সবকিছু থাকলেও যেন কিছু ছিল না। আমি বারবার ছাদে যাই, জানালার ধারে বসি, টিভি চালাই, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। মন চাইছিল কখন সন্ধ্যা হবে, কখন সে ফিরবে। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন নিজেকে একটু প্রস্তুত করলাম। হালকা গোলাপি শাড়ি পরলাম, যেটা আমার খুব প্রিয়। চুল খুলে রাখলাম আর সামান্য একটা মিষ্টি গন্ধের পারফিউম মেখে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু আলাদা লাগল, হয়তো আমি সত্যিই কারো জন্য অপেক্ষা করছিলাম। হলে এসে বসলাম, চোখ দরজার দিকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। একটু সময় না নিয়ে দরজা খুলে দিলাম। দেখি রবি আর ঈশান দাঁড়িয়ে। দুজনের চোখ আমার দিকেই। রবি হেসে বলল, আজ তো তুমি অসাধারণ লাগছ। কোনো বিশেষ উপলক্ষ? আমি হাসলাম, হালকাভাবে বললাম, না, আজ একটু মন চাইছিল তাই সাজলাম। ঈশানও পাশে দাঁড়ানো ছিল। ওর চোখ কয়েক মুহূর্তের জন্য আমার দিকে আটকে রইল। কিছু বলেনি, না প্রশংসা, না কোনো ইঙ্গিত। হয়তো এখনো একটু লাজুক, তবু ওর চোখ বলেছিল অনেক কিছু, আমি তা বুঝে নিয়েছিলাম। রবি তখন বলল, আজ তুমি এত সুন্দরভাবে প্রস্তুত হয়েছ, চলো না আমরা তিনজন একসাথে একটু বাইরে যাই, একটু ঘুরি আর বাইরে খেয়ে নেই কি। তার প্রস্তাব শুনে মনটা আনন্দে ভরে উঠল। বললাম, হ্যাঁ, খুব ভালো লাগবে। রবি ঈশানের দিকে তাকিয়ে বলল, তুইও চল আমাদের। ঈশান একটু ইতস্তত করল। বলল, আপনারা যান, আমি থাকি। কিন্তু আমরা দুজনেই একটু জিত ধরলাম। বললাম, তুই যখন এখানে এসেছিস তখন একসাথে সময় কাটানো উচিত। একদিন ঘুরে আয়, কিছু হবে না। বাহানা এখানে চলবে না। রবি মজা করে বলল। আর তারপর আমরা সবাই ওকে ঘিরে হালকা ঠাট্টা করতে লাগলাম। কিছুটা জেদ, কিছুটা আদর, শেষমেশ ঈশান একটু হেসে রাজি হয়ে গেল। আমরা তিনজন বেরিয়ে পড়লাম। রবি গাড়ি বের করল। শহরের ঝলমলে আলো ভরা রাস্তাগুলো ধরে ঘুরছিলাম। গাড়ির ভিতর হাসি, গল্প আর খুশির হাওয়া বইছিল। আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। ঠান্ডা বাতাস চুলে খেলা করছিল আর মাঝে মাঝে আমি চোখের কোণ দিয়ে পাশের সিটে বসে থাকা ঈশানকে দেখে নিচ্ছিলাম। আজ ওর চোখে একটা আলাদা আলো ছিল। মনে হচ্ছিল অনেক বেশি হালকা লাগছে ওর মনটা। ওর মুখে হাসিটা আজ যেন বেশি খোলামেলা। এরপর আমরা ঢুকলাম একটা ছোট্ট শান্ত মিউজিক ক্লাবে। চারপাশে চেনা কিছু মুখ, নরম আলো আর হালকা গান। আমি একটু নাচলাম, আবার মাঝে মাঝে থেমে স্টেজের একপাশে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। ঈশান একটু দূরে বসে আমাকে লক্ষ্য করেই হাসছিল। আমাদের চোখ বারবার মিলছিল, কিন্তু ও মুখে কিছু বলছিল না। ক্লাব থেকে বেরিয়ে আমরা গেলাম একটা দারুণ রেস্টুরেন্টে। এক টেবিলে আমরা তিনজন বসে ডিনার করছিলাম।
কিন্তু আমার মনে হচ্ছিল টেবিলটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে আমি আর অন্যদিকে ঈশান। আমাদের চোখ বারবার একে অপরের দিকে ছুটে যাচ্ছিল, আবার ও চোখ ফিরিয়ে নিচ্ছিল। সে রাতে ঈশান কিছু বলেনি, কিন্তু ওর চুপচাপ থাকা প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু বলেই যাচ্ছিল। খাওয়ার শেষে রবি বিল দিল আর আমরা ফিরে এলাম বাসায়। রাত তখন বেশ দেরি। সবাই নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা আমি ঘুম থেকে উঠলাম হালকা হলুদ রঙের শাড়ি পরে। চুল খুলে ছাদে গেলাম। কিছু জামাকাপড় রোদে দেওয়ার অজুহাতে ছাদে গিয়েই দেখি ঈশান আগে থেকেই মাদুর পেতে ধ্যান করছে। সেই নীল টি শার্ট, স্ট্রেচ প্যান্ট আর তার মুখের সকালের হাওয়ায় ভেজা এক শান্ত প্রশান্তি। আমাকে দেখে সে হালকা হাসল। আমি হাসি মুখে বললাম সুপ্রভাত ও ধ্যানের ভঙ্গি থেকে উঠে দাঁড়িয়ে প্রথমবার নিজের থেকে বলল, গত রাতের জন্য ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে। আমি একটু অবাক হলাম। ঈশান যে সাধারণত চোখে চোখ রাখত না, সেই আজ নিজের মনের কথা বলছে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি হেসে বললাম, ধন্যবাদ কিসের? তুমি তো যেতে চাইছিলে না, আমরা না জোর করতাম হয়তো যাওয়া হতোই না। সে একটু নিচু গলায় বলল, হ্যাঁ ঠিক বলছেন। কিন্তু অনেকদিন পর এমন করে যেন মনটা হালকা হয়ে গেল। ওর চোখে তখন সত্যিকারের কৃতজ্ঞতা আর এক ধরনের নির্দোষ অনুভব ছিল। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন, যেন আমি তখন ওর চোখে চোখ রেখে চুপচাপ তাকিয়েছিলাম। হয়তো এই প্রথম ও আমায় নিজের মতো করে কিছু বলেছিল। হয়তো এই প্রথম ওর কণ্ঠে ছিল শুধুই অনুভবের সরল ভাষা। ঈশানের চোখে যা ছিল তা আমি বুঝে গিয়েছিলাম। প্রথমবারের মতো যেন নিজেকে নতুনভাবে অনুভব করছিলাম। সেই রাতে যখন আমরা তিনজন একসাথে টেবিলে খাচ্ছিলাম, হঠাৎ রবির ফোন বেজে উঠল। ও উঠে বাইরে গিয়ে কথা বলল। কিছুক্ষণ পরে ফিরে এসে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। বাবার শরীরটা একটু খারাপ, ডাক্তারের মতে খুব সিরিয়াস কিছু না, কিন্তু আমি দেখতে যেতে চাই, রবি বলল। আমি কিছু না বলে মাথা নেড়ে দিলাম। আমি কাল সকালে রওনা দেব। তুমি এখানেই থেকো, ঈশান আছে তো? আর ঈশান, আমি না আসা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকো। ঈশান শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি নিশ্চুপ। পরদিন ভোরে রবি বেরিয়ে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে ওকে চলে যেতে দেখছিলাম। পেছনে ঘুরতেই দেখি ঈশান দাঁড়িয়ে। মামি, আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। কিছু দরকার হলে বলবেন। ওর গলাটা ছিল একদম স্বাভাবিক। কিন্তু আমার মন চাইছিল ও থাকুক, কিছুক্ষণ আমার পাশে বসে কথা বলুক। আমি ওর চোখে চোখ রেখে শুধু তাকিয়ে থাকতে চাই। তবু আমি নিজেকে সামলে করে বললাম, না কিছু লাগবে না, তুমি যাও। কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো। ঈশান চলে গেল। আর আমি সারাদিন জুড়ে শুধু ওকেই ভাবতে থাকলাম। সন্ধ্যার একটু পর দরজার ঘণ্টা বেজে উঠল। আমি যেন দৌড়েই গেলাম দরজার দিকে। খুলে দেখি ও দাঁড়িয়ে। একটা রুম পেয়েছি, অগ্রিমও দিয়ে দিয়েছি। রবি ভাইজা ফিরলে আমি সরে যাব এখান থেকে। ও কথাটা খুব সাধারণভাবে বললেও আমার ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়ল। আমি কথা বলতে পারছিলাম না। চোখে জল টলমল করছিল হয়তো, আর মুখে অদ্ভুত একটা নীরবতা। আমি আস্তে বললাম, অডিও স্টোরিজ চ্যানেল। যাওয়ার আগে একটু খেয়ে নিও। ও হেসে বলল, ফ্রেশ হয়ে আসছি। আর ভিতরে চলে গেল। আমি রান্নাঘরে গেলাম। সবকিছু সামনে ছিল, অথচ আমার মনটা যেন কোথাও অন্য জগতে। শুধু ঈশানের চলে যাওয়ার কথাটা মাথায় ঘুরছিল। ও চলে গেলে এই ঘরটা কতটা ফাঁকা লাগবে। ভাবতে ভাবতে আমি ঘুরে দাঁড়ালাম আর পা গিয়ে ঠেকল একটা ছোট টুলে। আমি ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম। হালকা একটা চিৎকার বেরিয়ে গেল মুখ থেকে। ঠিক তখনই ঈশান ছুটে এল। মামি, আপনি ঠিক আছেন? ওর কণ্ঠে আতঙ্ক ছিল। কাঁপা কাঁপা হাতে আমাকে তুলতে চেষ্টা করছিল। আমি উঠে বসতে চাইছিলাম, কিন্তু চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, ব্যথায় নয়, একটা অদৃশ্য শূন্যতা থেকে। আমি ঠিক আছি, খেয়াল ছিল না, আমি বললাম। ও আমার হাত দুটো ধরে বলল, চলুন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি মাথা নেড়ে বললাম, না, শুধু একটু বসি। আমি মেঝেতেই বসে পড়লাম। ঈশানও বসে পড়ল আমার পাশে, একদম কাছে, এতটা কাছে যেন একটা নিঃশ্বাসের ব্যবধান আমাদের মাঝে। আমি চুপ ছিলাম, কিন্তু আমার বুকের ধুকপুক যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ ঈশান আমার চোখে চোখ রাখল। অনেকক্ষণ তাকিয়ে রইল, কিছু না বলেও যেন অনেক কিছু বলছিল। তারপর হালকা গলায় বলল, মামি, আমি জানি আপনার মনে আমার জন্য কিছু অনুভব আছে। আমি চমকে উঠলাম, কিন্তু কিছু বললাম না। ও চোখ সরাল না, বরং ফিসফিস করে বলল, আপনি হঠাৎ পড়ে গেলেন কারণ মনটা অন্য কোথাও ছিল, ঠিক না? ভালোবাসা যা সীমারেখা বোঝে, আমি জানতাম।
ঈশান বলল, আপনার মনটা আটকে ছিল সেই কথাটাতে, যে আমি অন্য কোথাও চলে যেতে চাই। তার চোখে এক ধরনের গভীরতা ছিল, কিছুটা অপরাধবোধ। আমি বুঝতে পারি আপনি চান না আমি দূরে যাই, আপনি চান এই মুহূর্তগুলো, এই ঘনিষ্ঠতা চলতে থাকুক, ঠিক যেমন চলছে। ঈশান একবার চোখ নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল, তারপর আবার আমার দিকে তাকিয়ে বলল, আপনার অনুভবের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু আমি আপনাকে সবসময় আমার একজন মামি হিসেবেই দেখেছি। একজন পথপ্রদর্শক, বন্ধু আর অভিভাবকও বলতে পারেন। এই ঘরে আসার পর আপনি আমার প্রতিটি দরকারের পাশে থেকেছেন, ছোট হোক বা বড়, আপনি সবসময় ছিলেন আমার পাশে। ঠিক যেমন একজন বোন থাকে, একজন আশ্রয়। ওর কণ্ঠ শান্ত ছিল, কিন্তু ভিতরে কিছু একটা ভারী হয়ে উঠছিল। কিন্তু এর বাইরেও তো একটা সম্পর্ক আছে মামার সঙ্গে। আর সেই সম্পর্ককেই আমি কখনো নিজের আবেগ দিয়ে জটিল করতে চাই না। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। ঈশানের কথা শুনে আমার চোখ ভিজে উঠল। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর দিকে। ও আবার বলল, আপনার জন্য যে সম্মান, যে ভালোবাসা আমি মনে মনে ধারণ করি তা একদম নিঃস্বার্থ। কিন্তু একইভাবে মামার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা তাও কম কিছু নয়। তাই আমার মনে হয় সময় থাকতে আমাদের নিজেদের মনের সঙ্গে সৎ হওয়াটাই সবচেয়ে ঠিক হবে। আমি চলে গেলে আমাদের এই সম্পর্ক নষ্ট হবে না। এই বন্ধনটা থাকবেই অন্য রূপে। আপনি আমার শ্রদ্ধার জায়গায় থাকবেন সবসময়। আমি তখন চোখের জলে ভেসে যাচ্ছিলাম। ওর কথা আমার মনের গভীরে গিয়ে ঠেকছিল। ঈশান হাত বাড়িয়ে আমার হাত ধরল। আপনি খুবই ভালো একজন মানুষ, ও বলল। আপনি সেই ভালোবাসার যোগ্য যেটা খাঁটি, নিঃস্বার্থ এবং কখনো কোনো অনুশোচনায় ফেলবে না। আমি অনেকক্ষণ ধরে ওর কথা শুনলাম। একসময় মাথা রাখলাম ওর কাঁধে। ধীরে বললাম, তুমি হয়তো ঠিক বলছ ঈশান। সময় এসেছে নিজেকে বোঝানোর। কিন্তু এটা যেন ভাবো না আমি ভালোবাসায় হেরে গেছি। বরং শিখেছি কিভাবে সম্পর্ককে সম্মান করতে হয়। আমাদের চোখের জল একসাথে মিশে যাচ্ছিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। না, সেই আলিঙ্গনে কোনো দেহজ আগ্রহ ছিল না, ছিল শুধু নিঃশব্দ ভালোবাসা, এক টুকরো স্বীকৃতি, এক চিলতে শান্তি। সেদিনই প্রথম নিজেকে বুঝলাম এবং নিজেকে বোঝালাম। বন্ধুরা, অনেকেই জানিয়েছেন যে আমাদের ভিডিওগুলো সময়মতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য দয়া করে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করুন। তাহলে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।